নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নাল চ্যানেলের এই ভিডিওটিতে টিটিএডিসি SZDO/DPOর যে এক্সাম, যেটা 9 মার্চে হবে, সেটার উপর টপ 100 কোয়েশ্চেন্স বা 100 এরিয়াসের মধ্যে আজকে থার্ড পার্ট নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। আগে অলরেডি দুটো ভিডিও দিয়ে রেখেছি এবং গতকালকে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটাও দিয়ে দিয়েছি। যারাই তোমরা সেটা পাওনি, সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করতে পারো। জয়েন করে তোমরা সেখান থেকে পিডিএফ পেয়ে যাবে ফ্রিতে। আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, যদি তোমাদের আমাদের এই কন্টেন্ট, আমাদের এই নিবেদনটা পছন্দ হয়ে থাকে, আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, অ্যাটলিস্ট ভিডিওটাকে স্প্রেড করো ডিফারেন্ট হোয়াটসঅ্যাপ সার্কেলসে এবং তোমাদের ডিফারেন্ট ফ্রেন্ড সার্কেলসে, যাতে অনেক স্টুডেন্টরা আছে যারা সেই স্কোপটা পায় না। আমরা এটা বুঝতে পারি যে অনেক স্টুডেন্ট আছে সেটা স্কোপ পায় না যে কোনোখানে গিয়ে কোচিং করবে, অ্যাজ ওয়েল এজ দে অলসো ডু নট গেট the scope of expressing themselves or how to prepare. We can help them in that their journey. We can be of some sort of difference in their journey. তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা জার্নাল। এখন আমি ভিডিওটি শুরু করছি। ভালোভাবে বোঝার চেষ্টা করো। আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং, বোঝার চেষ্টা করাটা খুব দরকার। তো গতবার আমরা একটা ওভারভিউ ভিডিও দিয়েছিলাম অন ফিসক্যাল পলিসি অফ ইন্ডিয়া, যেটা তোমরা যদি না পেয়ে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে যে ফিসক্যাল পলিসি অফ ইন্ডিয়া ত্রিপুরা জার্নাল। যদি তুমি ইউটিউবে সার্চ করো তাহলেই তোমরা পেয়ে যাবে। তো এখন যে আজকের ভিডিওটা, সেই ভিডিওটা হলো আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ রিলেটেড টু ফিসক্যাল পলিসি, সেগুলো তোমাদের সাথে ডিসকাস করব। ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো। অ্যাজ উই উইল ডিসকাস, উই উইল অলসো ট্রাই টু এক্সপ্লেন। আমাদের বইতে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব যে কোনটা কী। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারবে। তো প্রথমত আমি যদি আসি প্রথম কোয়েশ্চেনে, যে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ফিসক্যাল পলিসি অবজেক্টিভস ইন ইন্ডিয়া ইজ টু ব্রিং দ্য রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যান্ড রিসিভস টু দ্য সেম লেভেল, which of the following steps will help to achieve that objective? ঠিক আছে। তো কোয়েশ্চেনটা হলো ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট পলিসিস, মানে একটা সিগনিফিকেন্ট ফিসক্যাল পলিসির অবজেক্টিভ হলো ইন্ডিয়াতে রেভিনিউ এক্সপেন্ডিচারটা রিসিপ্টের সাথে সেম লেভেল নিয়ে আসে। তো হুইচ অফ দ্য ফলোইং স্টেপস শুড হেল্প ইন দ্যাট অবজেক্টিভ? দ্য এফোর্ট টু রেজ টোটাল প্রফিটস ফর পাবলিক sector units, the effort to improve the revenues from tax collection, the effort to show growth for expenditures in the country, all of the above. Actually এটার অ্যান্সার হবে all of the above. এখন আমি তোমাদেরকে যদি একটা কথা বলি যে রেভিনিউ আর ক্যাপিটালের মধ্যে ডিফারেন্সটা কি, আগে সো লেটস আন্ডারস্ট্যান্ড ক্যাপিটাল রিসিপ্ট আর রেভিনিউ রিসিপ্ট জিনিসটা কি। দেখো, আমরা যখনই ইকোনমির কথা পয়েন্ট অফ ভিউতে ভাবি, অনেক সময় হয় কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো কিছু মানে অ্যাকোয়ার করে বা কোনো কিছু মানে এক্সপেন্ডিচার করে, ঠিক আছে, ফ্রম এ গোল অফ লং টার্ম। ধরো আজকে যদি একটা 20 বছরের লোন নেওয়া হলো, লেটস সে ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, এটা একটা ফর্ম অফ মানে লাইবিলিটি, ইট ইজ এ ফর্ম অফ এক্সপেন্ডিচার, ঠিক আছে। আবার সিমিলারলি আজকে যদি তুমি ধরো লং টার্মের জন্য কোনো ডিসইনভেস্টমেন্ট করবে আমাদের ইকোনমিতে, তো এটার থেকে যে টাকাটা আসবে সেটাকে লং টার্ম রিসিপ্টের মতোই, মানে ওভার এ পিরিয়ড অফ টাইম, ধরো 20 বছরের মধ্যে ডিসইনভেস্টমেন্ট করে পার্টে টাকা আসছে, তো সেটা হলো একটা ফর্ম অফ রিসিপ্ট। এই যে লং টার্মে যে জিনিসগুলো করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটাকে বলা হয় মানে ইন টার্মস অফ এক্সপেন্ডিচার হলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ইন টার্মস অফ রিসিপ্ট হলে ক্যাপিটাল রিসিপ্ট। এখন ধরো উইদিন এ ফিনান্সিয়াল ইয়ার ধরো যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মনে হয় যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিছু একটা করতে হবে ইন টার্মস অফ এক্সপেন্ডিচার, ইন টার্মস অফ রিসিপ্ট, যেটা লং টার্ম না, যেটা শর্ট টার্ম, ঠিক আছে, বা উইদিন এ পিরিয়ড অফ লেটস সে 1 ইয়ার, 2 ইয়ার ও 3 ইয়ার, এটাকে বলা হয় রেভিনিউ রিসিপ্ট অর রেভিনিউ এক্সপেন্ডিচার। মানে যেটা শর্ট টার্ম বলো, লং টার্ম বলো, ক্যাপিটাল হলো লং টার্ম, রেভিনিউ হলো শর্ট টার্ম, এক্সপেন্ডিচার আর রিসিপ্টের অর্থ তোমরা বুঝলে। তো এখানে কোয়েশ্চেনটা হলো যে যদি তোমার রেভিনিউ এক্সপেন্ডিচার আর রিসিপ্টকে সেম লেভেলে আনতে হয় তাহলে কী কী জিনিস করতে হবে? অবভিয়াসলি তাহলে একটা উইদিন এ ফিনান্সিয়াল ইয়ার যদি আমি ভাবি, দ্য এফোর্ট টু রেজ টোটাল প্রফিট ফর পাবলিক সেক্টর ইউনিটস, ঠিক আছে, যদি যত বেশি টোটাল প্রফিট হয় ততই মানে রেভিনিউ এক্সপেন্ডিচার আর রিসিপ্টটা সেম লেভেলে আসার চেষ্টা করতে পারে গভর্নমেন্ট। দ্য এফোর্ট টু ইম্প্রুভ রেভিনিউস ফ্রম ট্যাক্স কালেকশন, এটা উইদিন এ ফিনান্সিয়াল ইয়ারই হয় ট্যাক্স কালেকশন, ঠিক আছে, তো সেটা থেকে হবে দ্য এফোর্ট টু স্লো দ্য গ্রোথ রেট অফ এক্সপেন্ডিচার ইন দ্য কান্ট্রি।
এক্সপেন্ডিচার আছে তার যে গ্রোথ রেটটা ইয়ার অন ইয়ার যেটা বাড়ছে উইদিন এ ফিনান্সিয়াল ইয়ার, এটাকে কমানোর চেষ্টা করা উইদিন এ পিরিয়ড অফ সে 1 to 3 years। তো এই তিনোটা অপশনই এখানে হবে। আশা করি কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। নাও নেক্সট কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে, নেক্সট প্রশ্নপত্রের দিকে যদি আসি, হুইচ অফ দ্য ফলোয়িং এজেন্সিজ ইজ রেসপন্সিবল ফর ফর্মুলেটিং দ্য ফিসক্যাল পলিসি ইন ইন্ডিয়া? একটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি, আরেকটা হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরেকটা হলো মিনিস্ট্রি অফ ফিনান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আরেকটা হলো নাবার্ড মানে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। দেখো সেবি যেটা করে, সেবি স্টক মার্কেটকে ডিল করে, আরবিআই ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেম ইন্ডিয়ান মনিটারি পলিসিকে ডিল করে। যদি আরবিআইয়ের নাম আসে, আরবিআই যদি কোনো নাম আসে তাহলে মনিটারি পলিসির সাথে লিঙ্ক আপ হবে। এবং মিনিস্ট্রি অফ ফিনান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা ডিরেক্ট গভর্নমেন্টের ট্যাক্সেশন পলিসি যেটাকে বলে ফিসক্যাল পলিসি, এই জন্য এটার উত্তর হবে মিনিস্ট্রি অফ ফিনান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড, বেসিকলি ইট ফান্ডস এগ্রি লোনস, ইট অলসো হেল্পস ইন সামটাইমস আরআরবিস, রুরাল রিজনাল রুরাল যে ব্যাঙ্কস আছে সেগুলোকে হেল্প করে। তো চারটারই ডিফারেন্ট ফাংশনস আছে। এর মধ্যে এখানে যে উত্তরটা হবে যে হুইচ অফ দ্য ফলোয়িং এজেন্সিজ ইজ রেসপন্সিবল ফর ফর্মুলেটিং ফিসক্যাল পলিসি অফ ইন্ডিয়া, সেটা হবে মিনিস্ট্রি অফ ফিনান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আশা করি বোঝা গেছে। নেক্সট হলো দ্য ইম্পর্টেন্স অফ ফিসক্যাল পলিসি ইন এ কান্ট্রি লাইক ইন্ডিয়া ইজ দ্যাট, এখানে চারটে অপশন আছে। ইট প্লেজ এ মেজর রোল ইন ইনক্রিজিং দ্য রেট অফ ফর্মেশন অফ ক্যাপিটাল বোথ ফর পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ইউনিটস। ক্যাপিটাল কথার অর্থ হলো, ক্যাপিটালের আরেকটা কথার অর্থ হলো যে অ্যাকিউমুলেশন অফ ওয়েলথ ইন দ্য লং রান, ঠিক আছে। তো ডেফিনেটলি ইট প্লেস এ মেজর রোল ইন ইনক্রিজিং দ্যাট অ্যাকিউমুলেশন অফ ওয়েলথ ইন দ্য রেট অফ ফর্মেশন অফ ক্যাপিটাল ফর বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ইউনিটস। তো এটা অপশন দেখলে বোঝা যায় এটা হবেই। ইট এইমস টু রিডিউস দ্য ইমব্যালেন্স ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ। এটা তোমার বুঝতে হবে। দেখো ওয়ার্ডটা খুবই ইজি, লাইনটা খুবই ইজি, কিন্তু অর্থ বোঝা খুবই মুশকিল। আমি এটা আগেও বলেছি, ধরো আজকে ত্রিপুরা ইজ নট এন ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, তো উই ডু নট হ্যাভ এনি জেনারেশন অফ ওয়েলথ ফ্রম ইন্ডাস্ট্রিজ অ্যান্ড উই আর এ রুরাল এগ্রি ইকোনমি। মোস্টলি যারা এগ্রি আমাদের যে হাউস হোল্ডার আছে এর মধ্যেও খুব বেশি বড় বড় ফার্মার্স নেই, সব স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স অনলি, যারা যেটা মানে মোটামুটি প্রডিউস করে ওর মধ্যেই খায়, প্লাস ওর মধ্যে কিছুটা বিক্রি করে আমরা সার্ভাইভ করি, ঠিক আছে। তো ফর দিস ইকোনমি আজকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে 90:10 সেন্ট্রাল সেক্টর স্কিমগুলি চালাচ্ছে আমাদের স্টেটে, অ্যাজ ওয়েল এস আমাদেরকে ডেডিকেটেড বাজেট দেওয়া হচ্ছে, আমাদেরকে সব কিছু করার জন্যে টাকা পয়সা সব কিছু দেওয়া হচ্ছে, এটা আসছে কোথা থেকে? দিস ইজ অনলি কামিং বিকজ গভর্নমেন্টের একটা ট্যাক্সেশন পলিসি আছে, যেখান থেকে গভর্নমেন্ট আমাদের ধরো প্রত্যেকটা আইটেমের উপরই গভর্নমেন্ট জিএসটি নিচ্ছে, ঠিক আছে। সেন্ট্রাল জিএসটি আছে, স্টেট জিএসটি আছে, ওটার পার্ট, সেটা একটা পলিসি। দ্বিতীয় কথা হলো এই যে আজকে ধরো বড় বড় স্টেটগুলো যদি মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পাঞ্জাব, ইউপি, হরিয়ানা এক্সেট্রা, এগুলি যদি কিছু না হলেও রেভিনিউ, ইভেন আসাম, এগুলি যদি কিছু না হলেও রেভিনিউ যদি জেনারেট করে, তাহলে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে সেই ক্যাপাসিটিটা হতো যে আমাদের বাজেটটাকে ফুলফিল করার? ইম্পসিবল ছিল, কারণ আমরা তো এক্সপেন্স সেন্টার, ঠিক আছে না। সো এই যে ইনকাম ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ, একখানে ইনকাম হচ্ছে, একখানে ওয়েলথ জেনারেশন হচ্ছে, সেটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটাতে ফিসক্যাল পলিসি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ করে। দেখো গভর্নমেন্ট ট্যাক্সেশন যত মানে বেটার হবে তত গভর্নমেন্টের রেভিনিউ আসবে, এবং গভর্নমেন্টের কাজ কি? গভর্নমেন্ট তো রেভিনিউটা নিয়ে নিজের ঘরে বসে রাখে না। ইন্ডিয়ার পলিটিতে যেটা গভর্নমেন্ট বলে, দ্য গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ দ্য সেন্টার অ্যান্ড সেন্টার পয়েন্ট অফ ফোকাস, এবং এটা সব নিজের যে ওয়েলথ আছে সেটা ডিফারেন্ট স্টেটে ডিস্ট্রিবিউট করে অন দ্য বেসিস অফ দ্য পপুলেশন অ্যান্ড লট অফ আদার ফ্যাক্টরস দ্যাট দে ডু। তো এই যে প্রসেসটা, এই টাকাটা প্রডিউস করা, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও তো টাকাটা প্রডিউস করতে হবে, ট্যাক্সেশন পলিসির থ্রুতে প্রডিউস করা, সেটাকেই ফিসক্যাল পলিসি বলা হয় সোজা কথায় যদি বোঝো। নেক্সট হলো ইট হেল্পস টু জেনারেট সাফিসিয়েন্ট রিসোর্সেস থ্রু ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেস টু ফিন্যান্স দ্য গভর্নমেন্ট প্রজেক্টস, ঠিক আছে। তো অবভিয়াসলি এটা যেটা আমি বললাম যে ইনকাম অ্যান্ড ওয়েলথ ট্যাক্সেস, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেস নিয়ে আমরা আসবো। অপশন এখানে হবে অল অফ দ্য অ্যাবাভ। আশা করি বুঝতে পেরেছো। নাও ইফ ইউ গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন, which of the following is not a part of the revenue receipts for the government of India? ঠিক আছে, এখন দেখো কী কী অপশন আছে, যেটা আমি তোমাদের বলছি রেভিনিউ শর্ট টার্ম। দ্য রিসিভ ফ্রম দ্য কালেকশন অফ কর্পোরেট ট্যাক্সেস, কর্পোরেট ট্যাক্সেসের যে কালেকশনটা হয় সেই, না প্রথম পয়েন্টটা এটা আসেনি, দ্য রিসিভ ফ্রম দ্য কালেকশন অফ ইন্টারেস্ট অ্যামাউন্ট অফ ইটস ডেটার্স,
তো ডেটার্সের থেকে যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা পায় সেটা লং টার্মে পায়, সেটা শর্ট টার্মে হয় না। দ্য রিসিভ ফ্রম দ্য কালেকশন অফ কর্পোরেট ট্যাক্সেস ওটাও শর্ট টার্মে হয় না, লং টার্মে হয়। দ্য ডিভিডেন্ডস ইন দ্য প্রফিট রিসিভ ফ্রম পাবলিক সেক্টর ইউনিটস, এটাও পাবলিক সেক্টর ইউনিটস পিএসইউস কোনোদিনও শর্ট টার্মে ডিভিডেন্ড আর প্রফিট দেয় না, ওটার জন্য লং টার্ম লাগে। দ্য রিসিভ ফ্রম ডিসইনভেস্টমেন্ট অফ পাবলিক সেক্টর ইউনিটস, এটা শর্ট টার্ম হতে পারে। ডিসইনভেস্টমেন্ট ক্যান বি লং টার্ম এন্ড শর্ট টার্ম ফিনান্সের পয়েন্ট অফ ভিউতে। এটা হলো এটার উত্তর। এটা খুবই টেকনিক্যাল ব্যাপার, এত কিছু পড়তে বোঝার দরকার নেই। অপশন নাম্বার 4 হবে এখানে, দ্য রিসিভ ফ্রম ডিসইনভেস্টমেন্ট অফ পাবলিক সেক্টর আন্ডারটেকিংস। Which of the following is the definition of budget deficit? তো দ্য excess of total expenditure over the total receipts, এই জন্যই ফিসক্যাল পলিসির একটা ইম্পর্টেন্ট পার্ট হলো অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা গভর্নমেন্ট বাজেট। এখানে অপশনের মধ্যে excess of the total expenditure over total receipts minus interest payments and borrowings, সেটা হবে না। excess of total expenditure over total receipts minus borrowings হবে না। excess of revenue expenditure over revenue receipts হবেই না, এটা তো রেভিনিউ বাজেট না। excess of total expenditure over total receipts, যেখানে অপশনটা থাকবে excess of total expenditure to total receipts, সেটাই হবে বাজেট ডেফিসিটের এক্সাম্পল। ঠিক আছে, নাও নেক্সট ইফ উই কাম টু which of the following is a development that can occur as a result of deficit financing? আচ্ছা, আগে শুনি অপশনটা কি। দ্য রাইজ ইন ইনফ্লেশন উইদিন দ্য ইন্ডিয়ান ইকোনমি, তারপরে দ্য ইম্প্রুভমেন্ট ইন মানি সাপ্লাই ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি, দ্য ইনক্রিজ ইন গভর্নমেন্ট ডেপ্ট, অল অফ দ্য অ্যাবাভ। তো সবচেয়ে আগে আমরা বুঝি যে ডেফিসিট ফিনান্সিং জিনিসটা কি। ধরো আজকে ভগবান না করুক কিন্তু ত্রিপুরাতে একটা সাডেনলি ফ্লাড হলো উইদিন দিস ফিনান্সিয়াল ইয়ার, ঠিক আছে, এবং দিস ফ্লাড হ্যাপেন অ্যান্ড অনেক ন্যাচারাল রিসোর্সেস অ্যাজ ওয়েল এজ স্টেট রিসোর্সেস লস হয়েছে। তো অবভিয়াসলি দ্য স্টেট গভর্নমেন্ট উইড এক্সপেক্ট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু প্রোভাইড এ হেল্প প্যাকেজ, যাতে মানে রিহ্যাবিলিটেশন এন্ড অল করা যায়, এবং দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট উইল অলসো অবলাইজ অ্যান্ড আফটার এ পয়েন্ট অফ টাইম আফটার দেয়ার মিটিং with the state government representatives and also central teams, they will definitely go for a package to help, because the central government has to look into the humanitarian part of it also. এই যে ধরো এক্স অ্যামাউন্ট অফ টাকাটা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিল টু স্টেট গভর্নমেন্ট, this is within the financial year, but this is not something which was a planned expenditure, ঠিক আছে, but you have to give it, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ টু হ্যাভ দ্যাট আমব্রেলা অফ থিঙ্কিং অ্যান্ড দে হ্যাভ টু গিভ ইট, ঠিক আছে। এই যে ফিনান্স করলো, যেটা এডিশনাল এক্সপেন্ডিচার দিল, যেটার সাথে রিসিপ্টের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, সেটাকে ডেফিসিট ফিনান্সিং বলি। তো অবভিয়াসলি ডেফিসিট ফিনান্সিং যদি হয়, হ্যাঁ, ডেফিসিট ফিনান্সিংয়ের সময় কি হবে, অবভিয়াসলি দ্য রাইজ অফ ইনফ্লেশন উইদিন দ্য ইন্ডিয়ান ইকোনমি, এটা হবে। এটা যদি তুমি ওভারঅল উইদিন ইন্ডিয়ান ইকোনমি বলো, আমি একটা স্টেটের কথা ত্রিপুরার কথা বলছি, ওভারঅল থ্রু আউট ইন্ডিয়া তুমি যদি ভাবো, তো তোমার বুঝতে হবে যতগুলি প্যাকেজ ওভারঅল স্টেটসগুলিতে ইন এ ফিনান্সিয়াল ইয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়, তত বেশি ইনফ্লেশন রাইজ করে। কারণ অবভিয়াসলি টাকা যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আউটলে হচ্ছে, সেটাকে ব্যালেন্স আউট করার জন্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইদার জিএসটি রেট বাড়াতে হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইদার ফার্মার্সদের থ্রুতে কথাবার্তা বলে এমএসপিটা এদিক ওদিক করতে হয়, মানে যেটাকে বলা হয় মিনিমাম সেলিং প্রাইস। অনেক সময় দেখবে তোমরা উইন্টার সিজনে মিনিমাম সেলিং প্রাইস একটু নাড়াচড়া হলেই দেখবে তুমি অনিয়নের প্রাইস অ্যাজ ওয়েল এজ তোমার পটেটো আলুর প্রাইস সেটা বেড়ে যায়। সো অল দিস থিংস দে ডু, আউটলেটটা কোথা দিয়ে তো ব্যালেন্স আউট করতে হবে সেটা ধরে। এটা একটা প্রাইম এক্সাম্পল, তোমরা যদি দেখে থাকো কোভিডের যে 2টো ভ্যাকসিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রি দিয়েছে, ইট ওয়াজ এ বিগ অ্যাচিভমেন্ট বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। প্রত্যেক ইন্ডিয়ানকে এটা ফ্রি দেওয়া হয়েছে, কিন্তু অবভিয়াসলি ওটার সাথে বিশাল বড় প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন কস্ট ছিল। তো সেটার পরেই তোমরা দেখবে যে নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে যেটা হয়েছে, সেটা হয়েছে যে তোমার ইনফ্লেশন ওয়াজ কোয়াইট হাই, দ্য প্রাইস রাইজ ওয়াজ ভেরি স্টিফ, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে ব্যালেন্স আউট করতে হবে কোথা থেকে, না হলে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ডামাডোল খেয়ে যায় ইন টার্মস অফ ফিনান্স, তো স্টেট গভর্নমেন্টসগুলো সার্ভাইভ করবে কীভাবে? সো দিস ইজ হাউ দ্য এন্টায়ার ইকোনমিক্স ওয়ার্কস। তো প্রথম পয়েন্টটা তো ডেফিনেটলি হবেই হবে, ঠিক আছে না? সো নেক্সট কাম টু দ্য নেক্সট পয়েন্ট, দ্য ইম্প্রুভমেন্ট ইন মানি সাপ্লাই ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি। অবভিয়াসলি যদি টাকার আদান প্রদান হয় তাহলে ইম্প্রুভমেন্ট অফ মানি সাপ্লাই হবে ইন্ডিয়ান ইকোনমিতে। দ্য ইনক্রিজ ইন গভর্নমেন্ট ডেপ্ট, এটা তো হবেই। গভর্নমেন্ট ডেপ্ট কথার অর্থ কি, দ্য গভর্নমেন্ট যে লোনগুলি দেয় বা যা কিছু দেয় এটাও হবে, কারণ অবভিয়াসলি ধরো আজকে ত্রিপুরাকে যদি একটা সফট লোন দিচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দে উইল অলসো এক্সপেক্ট ত্রিপুরা টু
ফুলফিল সাম অফ দ্য ক্রাইটেরিয়া, না ছাড়া কি ফ্রিতে তো আর কেউ কাউকে টাকা দেয় না আজকালকার পৃথিবীতে, তাই না? তো দ্য গভর্নমেন্ট ইজ অলসো বিজনেস এন্টিটি ইন দ্যাট ওয়ে। যদি স্টেটের যদি ফিনান্সিয়াল প্রুডেন্সটা সেন্ট্রাল গভর্নমেন্ট না দেয়, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের সেই লাগামটা না থাকে, তাহলে স্টেট গভর্নমেন্টে কী হবে? তো অবভিয়াসলি ইনক্রিজ ইন গভর্নমেন্ট ডেট তো হবেই, এগুলি তো সফট লোনের মতোই গভর্নমেন্ট দেয়, তো অল অফ দ্য অ্যাবাভ হবে এখানে। দেখো জিনিসগুলি খুব টেকনিক্যাল, কিন্তু বুঝতে পারলে জিনিসগুলি খুব ইন্টারেস্টিং। 32 নাম্বার, which of the following steps under the fiscal policy is an example of stabilizing the economy? Making payments towards unemployment insurance benefits, making payments towards pensions of retired military personnel. Making payment towards pension of retired military personnel is an expense, ঠিক আছে? Allocating more capital for spending on construction of national highway, it is an expense. Decreasing the supply of money within the economy, মানে তোমার ডিফ্লেশন আসছে, it is also not the point of stabilizing an economy. এটার মধ্যে সবচেয়ে প্রুডেন্ট যে পয়েন্টটা হবে মেকিং পেমেন্টস টুয়ার্ডস আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বেনিফিটস, মানে যারা আনএমপ্লয়মেন্ট আছে তাদের ইন্স্যুরেন্স বেনিফিটের দিকে মেকিং পেমেন্ট করা। ইট ইজ নট এ ডাইরেক্ট এক্সপেন্স, এখানে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে টাই আপ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো দিস ইজ এ পার্ট অফ ফিসক্যাল পলিসি অফ থ্রু উইচ স্টেবিলাইজিং দ্য ইকোনমি, ঠিক আছে? তো দিস ইজ দ্য টেকনিক্যাল পার্ট, অপশনটা এলে এটা দেবে। নেক্সট যদি আমি যাই, a statement of estimated receipts and expenditures called annual financial statement budget has to be called before a parliament for each financial year. The above provision has been enshrined in which of the following articles? তো কোন আর্টিকেলে আন্ডারে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া আছে? সেটা হলো আর্টিকেল 112, ঠিক আছে? মানি বিল এটার মধ্যে কোন আর্টিকেল সেটা আমাকে বলবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ পাবলিক রেভিনিউ ইজ, কীভাবে পাবলিক রেভিনিউ জেনারেট হয় এটা সবসময় মনে রাখবে। যাই অপশন আসুক ট্যাক্সেস হবে, ট্যাক্সেস, ইন্টারেস্ট, ডিভিডেন্ডস অ্যান্ড প্রফিটস, লাইসেন্স প্রফিট, এটার মধ্যে অপশন সবসময় ট্যাক্সেস হবে, এই জন্যই ট্যাক্সেশন পলিসিকে ফিসক্যাল পলিসি বলা হয়। ইফ এ পার্সন উইন্স দ্য প্রাইজ অফ লটারি উইচ অফ দ্য ফলোইং ট্যাক্সেস হি হ্যাজ টু পে? মনে রাখবে, ধরো অনেকে Dream11 টিম11 যেতে, তারপরে দেখবে ওর থেকে একটা ট্যাক্স কাটা হয়, সেটাকে কাটা হয়, সেই ট্যাক্সটা আই থিঙ্ক 32% মতো কাটা হয়। ধরো 1 কোটি যদি কেউ যেতে Dream11 তাহলে ও বোধহয় 67 or 68 lakhsই পাবে, বাকি 32 lakhsটা গভর্নমেন্টকে ট্যাক্সেশনে দিতে হয়, বিকজ ইটস এ লটারি পার্ট। তো এই যে ট্যাক্সটা, এটাকে ইনকাম ট্যাক্স বলা হয়, নট কমার্শিয়াল, নট এন্টারটেইনমেন্ট, নট অনলি ইনকাম, ঠিক আছে? ওয়েলথ ট্যাক্স তো নাই। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। দেয়ার আর ডিফারেন্ট ফর্ম অফ ট্যাক্সেশন, যেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো নেক্সট ভিডিওতে। দ্যাট উইল বি পার্ট অফ দ্য ফিসক্যাল পলিসি পার্ট 4। ওটা হওয়ার পর মোটামুটি আমাদের ফিসক্যাল পলিসিটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো অবভিয়াসলি ইংলিশ পার্টটা তো আমরা আসবো, বাকি পার্টগুলি তো আসবো। ভালোভাবে আমাদের চ্যানেলকে ফলো করো, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে?